দাবি আদায়ের নামে আন্দোলনে চাপে রাখা হয়েছিল অন্তর্বর্তী সরকারকে। অভিযোগ সাবেক উপদেষ্টাদের। গণভোট নিয়ে বিএনপির মনোভাব প্রকাশ পেলে ভিন্ন হতো রাজনৈতিক প্রেক্ষাপট। একটা আন্দোলনে তো আমরা তো প্রায় হাজারখানে 5 থেকে 600 আন্দোলন দেখেছি এবং আমরা তখন টের পেয়েছি যে এটার পিছনে ডেফিনেটলি প্রেশার গ্রুপ আছে। অনেক সময় আমরা সচিবালয়ে দেখতাম যে আমরা 5টা বেজে গেছে, বেরোতে পারছি না কারণ নিচে আন্দোলন হচ্ছে। এখন সবার আন্দোলনকে মিটমাট হয়ে গেছে। ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হওয়ায় জামায়াতের ভুল ত্রুটি আগের চেয়ে বেশি খোঁজা হচ্ছে। আঞ্চলিক সম্মেলনে দলের আমির ডাক্তার শফিকুর রহমান। নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ। নেত্রকোনার গড়াডোবা হাওরের ফসল রক্ষা বাঁধে ভাঙন। নতুন করে পানি ঢুকছে বড় কাপন ও পোগলা ইউনিয়নের কয়েকটি হাওরে। দ্রুত ধান কাটার পরামর্শ। 2 দিনের বৃষ্টিতে পাহাড়ি ঢলে একবারে ফসল সব ডুবে গেছে। তেলেঙ্গা, চরমাচাপ, মেদি, দুলুবা, হাটপুরিয়া, তেলেঙ্গা ডুবে গেছে। সাপ্তাহিক আর স্থায়ীর পাশাপাশি সারা দেশে অস্থায়ী হাটে বেড়েছে পশুর জোগান। আগে ভাগে কোরবানির গরু কিনতে কুষ্টিয়ার খামারগুলোতে ক্রেতার ভিড়। হাম ও উপসর্গে আজ আরও 3 শিশুর মৃত্যু। রোগীদের অনেকে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় পরিস্থিতি হয়ে উঠেছে উদ্বেগজনক। ইরান ইস্যুতে দুদেশের অবস্থান অভিন্ন। জিনপিং এর সাথে দ্বিতীয় দফার বৈঠক শেষে জানালেন ট্রাম্প। মাইলফলক আখ্যা দিলেন চীনের রাষ্ট্রপ্রধান। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। গণভোট নিয়ে বিএনপির বর্তমান অবস্থান আগে প্রকাশ পেলে রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন হতো বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। উপদেষ্টা ফরিদা আক্তার বললেন, ভোটের আগে সকলের সম্মতি নিয়ে আয়োজন করা হয়েছিল গণভোট। আর আলী ইমাম মজুমদারের মতে সংস্কারের দাবি থেকে সরে আসা ঠিক না। 1.5 বছরে বিভিন্ন দাবি আদায়ের আন্দোলনে রাজনৈতিক ইন্ধন ছিল বলেও মনে করেন এই উপদেষ্টারা। তাদের সঙ্গে কথা বলেছেন সহকর্মী রাসেল আহমেদ। ভিন্ন এক পরিস্থিতিতে 2024 সালে দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বিভিন্ন পেশা ও ছাত্র প্রতিনিধির সমন্বয়ে গড়া পরিষদ দায়িত্ব পালন করে 19 মাস। পরে তারা গেছেন নিজ নিজ পেশা বা লেখালেখিতে। প্রায় সবাই দেশে আছেন নিজ বাসা বা পুরনো কর্মস্থলে। জুলাই অভ্যুত্থানের পর নির্বাচন, বিচার ও সংস্কারের দাবি ছিল ছাত্র জনতার। ওই দায়িত্ব কতটা পালন করতে পেরেছে অন্তর্বর্তী সরকার? সাবেক 3 উপদেষ্টার মতে শুরু থেকেই দাবি আদায়ের আন্দোলনের নামে চাপে রাখা হয় অন্তর্বর্তী সরকারকে। জামাতে বলছে আপনারা দিয়ে দেন, অ্যাটলিস্ট রোজার পরে দিয়ে দেন, কিন্তু বিএনপিতে বলছে ডিসেম্বরে দিয়ে দেন স্ট্রংলি, এবং তারা বলছে আমরা আন্দোলন করব। এবং আমরা টের পাচ্ছিলাম যে ওরা প্রেশার ক্রিয়েট করবে এবং নানা অস্থিরতা দেখছেন। ওইটা যে ডেইলি একটা আন্দোলনে তো আমরা তো প্রায় হাজারখানে 5 থেকে 600 আন্দোলন দেখেছি এবং আমরা তখন টের পেয়েছি যে এটার পেছনে ডেফিনেটলি প্রেশার গ্রুপ আছে। অনেক সময় আমরা সচিবালয়ে দেখতাম যে আমরা 5টা বেজে গেছে, বেরোতে পারছি না কারণ নিচে আন্দোলন হচ্ছে। এখন সবার আন্দোলনকে মিটমাট হয়ে গেছে। তো ওইটা যে একটা চাপে রেখেছে অন্তর্বর্তী সরকারকে। আমরা 25-এরও মাঝামাঝি সময় এসে যে খুব আরামে কাজ করতে পেরেছে তা কিন্তু না। তো সেই অর্থে আমাদের কাজ করার সময়টাও খুব বেশি ছিল না। গভর্নেন্স ভেঙে পড়েছিল, সচিবদের বেশ কিছু পালিয়ে বেড়াচ্ছিল, কিছু পালিয়েও গেছে দেশ থেকে। ঠিক তেমনভাবে আপনার বাংলাদেশ ব্যাংকে গভর্নর পালিয়ে গেছিল। তো গোটা স্ট্রাকচারটাকে দাঁড় করে এটা ইয়ে করাটা খুব সোজা জিনিস ছিল না। ভুলভ্রান্তিও ছিল, সমস্ত কিছু ছিল। তার মধ্যে দিয়ে কিন্তু আমরা চেষ্টা করেছি, যতটা সম্ভব ডেলিভার করেছি। জুলাই সনদ হলেও এখনও গণভোট নিয়ে বিপরীত অবস্থানে সরকার ও বিরোধী দল। সংস্কারের নামে নির্বাচন ঠেকানোর শঙ্কা করেছিলেন বলে সংসদে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে কি আরও দীর্ঘ সময় থাকতে চেয়েছিল অন্তর্বর্তী সরকার? নির্বাচন না দেওয়ার কোনো সুযোগ ছিল না এবং
কোনো পরিকল্পনাও ছিল না। এখানে কেন যে ওনারা এখন এটাকে অজুহাত হিসেবে, আমি বলবো যে এটাকে অজুহাত হিসেবে নিচ্ছেন, প্রতিশ্রুতি ভাঙছেন কেন, এটা আপনাদের কাছে উত্তর দিতে হবে না? এই কথাটা তো খুব দায়িত্বশীল গণমুখী কথা হতে পারে না। আমার ধারণা যতটুকু সম্ভব তারা ঐক্যমত্যে পৌঁছাতে চেষ্টা করবে এবং তারা কোথাও না কোথাও একটা জায়গাতে পৌঁছাতে পারবে আর কি। গণভোটটা যে হয়েছে, যে জুলাই সনদ যেটাকে বলা হয়, সেই জুলাই সনদের মধ্যেও কিন্তু তাদের কতগুলি ক্ষেত্রে তাদের ভিন্ন মত ছিল। আমরা যদি টের পেতাম বা ছাত্র যদি টের পেত যে এটা সনদ হবে টবে না, যে ওরা দিনের পর দিন মিটিং করলো, এগুলো সব লোক এখানেও মিটিং যদি মনে করতো, তখন তো ডেফিনেটলি সিনারি অন্যরকম হতো। বিদায়ের দুদিন আগে মার্কিন বাণিজ্য চুক্তি প্রসঙ্গে ফরিদা আক্তার বলেন, এটি হওয়ারই ছিল। চুক্তির সময় নির্ধারণেও হাত ছিল না সরকারের। উচ্চ ট্যারিফ থেকে বাংলাদেশের রপ্তানি বাঁচাতে ওই সিদ্ধান্ত নিয়েছিল ইউনূস সরকার। অন্য সবকিছু বাতিল করলো, আপনার এই চুক্তিটা তো বাতিল করছে না। বিরোধী দলও বলতেছে বাস্তবতার নিরিখে এটাকে দেখতে হবে। কিসের বাস্তবতা? প্রেক্ষাপট বদল হওয়ায় রাজনৈতিক সরকার চুক্তি বাতিল করতে পারে বলে মন্তব্য করেন সাবেক উপদেষ্টা। অনেকে বলতে আপনারা 5 বছর থাকেন না। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জামায়াত ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবে তা আগে কেউ মনে করত না, এখন অনেকে এটা মনে করে। তাই তীক্ষ্ণ দৃষ্টিতে জামায়াতের ভুল ত্রুটি দেখা হচ্ছে, এমনটাই বলেছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রংপুর মডেল কলেজ মিলনায়তনে রংপুর দিনাজপুর অঞ্চলের আমির সম্মেলনে অংশ নেন তিনি। এ সময় নেতাকর্মীদের আচার আচরণ ও লেনদেনে আগের চেয়ে বেশি সতর্ক থাকার নির্দেশ দেন। এর আগে তিনি একদিনের সফরে সকাল 9টায় রংপুর পৌঁছান। সার্কিট হাউসে তাকে গার্ড অব অনার দেয় মহানগর পুলিশ। জুম্মার নামাজ শেষে বিকাল 4টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুধী সমাবেশে অংশ নেবেন জামায়াত আমির। আমাদের লেনদেন, আচার আচরণ আগের চেয়ে অনেক সতর্ক হতে হবে। মনে রাখবেন, এর আগে কখনো আপনারা ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবেন এটা কেউ মনে করতো না। মনে করতো একটা ইফেক্টিভ দল হিসেবে এরা বেঁচে থাকবে, এতটুকু। এখন অনেকে মনে করে আপনারা হবেন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। কাজেই আপনাদের প্রত্যেককে সার্চ লাইট দিয়ে দেখা হবে। আপনাদের শরীরের একটা লুমকুপও ওই লাইটের বাইরে থাকবে না। দর্শক, আমরা এই বিষয়ে আরও জানবো। এখন যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাজহার, সুধী সমাবেশের প্রস্তুতি সম্পর্কে জানতে চাই। সুধী সমাবেশের যে প্রস্তুতি সেটি একেবারেই সম্পন্ন হয়েছে। যে রংপুরের যে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন আছে, সেখানে তিনি বিকেল 4টায় শুরু হবার কথা রয়েছে এবং তার আগে যে সমস্ত কর্মকাণ্ড আছে সেগুলো সবই এরই মধ্যে সম্পন্ন হয়েছে এবং নেতাকর্মীরাও এরই মধ্যে আসতে শুরু করেছেন। আমি যে তথ্যটি দিতে চাই যে তিনি সকাল 9টায় এসেছেন সৈয়দপুরে বিমানবন্দর থেকে। তিনি সরাসরি আসেন রংপুর সার্কিট হাউসে তিনি গার্ড অব অনার গ্রহণ করবার পর তিনি রংপুরের যে মডেল কলেজ আছে সেই মডেল কলেজ মিলনায়তনে থানা এবং উপজেলার যে জামাতের আমির সম্মেলন, সেই আমির সম্মেলনে বক্তব্য দিয়েছেন। এরপর তিনি জুমার নামাজের পরে তিনি একটি ইসলামী ছাত্র শিবিরে একটি প্রোগ্রামে তিনি এখন কথা বলছেন এবং বিকেল 4টায় তারা এখানে আসবার কথা রয়েছে। আমরা যেটি জানতে পেরেছি যে উপজেলা যে আমির সম্মেলনে তিনি জামাতের যে থানা আমির নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে জামাত হচ্ছে একটি সাদা কাপড়ের মতো, সুতরাং এখানে যদি সামান্য দাগ হয় সেই সামান্য দাগটি বেশি দৃশ্যমান হয়, সে কারণে তাদেরকে বেশি সতর্ক হয়ে চলতে হবে। এবং একই সাথে তিনি আর একটি কথা বলেছেন যে জামাতকে এখন দুটি সার্চ লাইট দিয়ে সার্চ করা হচ্ছে, একটি হচ্ছে জনগণের সার্চ লাইট আর একটা হচ্ছে আল্লাহর সার্চ লাইট। সে কারণে তাদেরকে সবসময় সতর্ক থেকে জনগণ এবং দেশের জন্য কাজ করবার তিনি নির্দেশনা দিয়েছেন, সেটা তিনি তার বক্তব্যে বলেছেন এবং এখানে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন বলে আমরা জামাত সূত্রে জানতে পেরেছি। স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। 22 বছর পর কাল চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি এই সফর ঘিরে পুরো জেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে বিভিন্ন কর্মসূচির স্থান পরিদর্শন করেছেন এসএসএফ, স্থানীয় সংসদ সদস্য এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফরকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন সহ সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বেশ উজ্জীবিত। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে সহ সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বেশ উজ্জীবিত। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে ব্যানার ও বিলবোর্ড। সরকারের অগ্রাধিকার প্রকল্প, খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড বিতরণ ও দলীয় নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় এই সফরের উল্লেখযোগ্য কর্মসূচি। এই বিষয়ে বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইব্রাহিম রনি। ইব্রাহিম, প্রধানমন্ত্রীর সফরে কি কি উন্নয়ন কাজের উদ্বোধন হবে সে সম্পর্কে জানতে চাই। শাওন, দীর্ঘ 22 বছর পর চাঁদপুরে প্রধানমন্ত্রী আসছেন। এর আগে কিন্তু তারেক রহমান এসেছিলেন বিএনপির শীর্ষস্থানীয় নেতা হিসেবে। এবারই কিন্তু তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে আসছেন। তো জেলায় কিন্তু এই প্রস্তুতি কিন্তু পর্যাপ্ত প্রস্তুতি চলছে গত কয়েকদিন ধরেই। এই আমি এখন আছি চাঁদপুর সরকারি কলেজ মাঠে, যেখানে কিন্তু স্টেজটা নির্মাণের শেষ পর্যায়ে আছে। আর এছাড়া কিন্তু যেহেতু চাঁদপুরের সদর উপজেলার ঘোষাহাট এলাকায় খাল খনন পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। এছাড়া চাঁদপুরের শাহরাস্তিতে খোর্দ খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করবেন, অর্থাৎ দুটি খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করবেন। এবং ফ্যামিলি কার্ড বিতরণ, এই চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ চাঁদপুর সহ 22টি জেলায় ফ্যামিলি কার্ডের কর্মসূচির উদ্বোধন ঘোষণা করবেন। যে কারণে কিন্তু এই প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে চাঁদপুরের বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একরকম উৎসবের আমেজ বিরাজ করছে। গত কয়েকদিন ধরে বিভিন্ন চাঁদপুর শহর থেকে গ্রামের পাড়া মহল্লায় কিন্তু বিএনপি নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছে। বিভিন্ন স্থানে কিন্তু ব্যানার বিলবোর্ড সাঁটানো হয়েছে। যদিও জেলা বিএনপি থেকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ব্যানার বিলবোর্ড সাঁটানোতে নিষেধাজ্ঞা ছিল, তারপরেও অনেক নেতাকর্মী ব্যানার বিলবোর্ড সাঁটিয়েছেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। তো আমি কথা বলছিলাম চাঁদপুরের জেলা প্রশাসকের সাথে। তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে এসএসএফ এবং পিজিআর সদস্যরা কিন্তু চাঁদপুরের প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থায় কাজ করছেন। তো এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ। শাওন। ইব্রাহিম, অনেক ধন্যবাদ আপনাকে। এত ফুল যে গ্রীষ্মকালে ফোটে, এতগুলো ফোটে জানতাম না। প্রাকৃতিক সৌন্দর্যটা যেরকম মানুষের মনও অনেক ভালো করে, প্লাস মানুষ এসে এখানে একটু বিনোদন নেয়। শহরে গ্রীষ্মের ফুল নিয়ে একটি প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। নেত্রকোনার কলমাকান্দা গড়াডোবা হাওরে ফসল রক্ষা বাঁধ ভেঙে পাহাড়ি ঢলের পানি ঢুকছে। নতুন করে প্লাবিত হয়েছে বড় কাঁপন ও পোগলা ইউনিয়নের মেদাবিল ও সুনই সহ কয়েকটি হাওরে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, হাওরের বড় ফসল কাটা প্রায় শেষ পর্যায়ে থাকায় বাঁধটি ভেঙে গেলেও তেমন ক্ষতি হবে না কৃষকের। তবে হাওরের উঁচু এলাকাতে কিছু ফসল থাকায় তা দ্রুত কাটার পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বড় কাপন ইউনিয়নের কেশবপুর এলাকার কামাওড়া স্লুইস গেটের পাশের বাঁধটি ভেঙে যায়। খবর পেয়ে এলাকাটি পরিদর্শন করেন নেত্রকোনা 1 আসনের সংসদ সদস্য, সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। পানি বাড়তেছে, 2 দিনের বৃষ্টিতে পাহাড়ি ঢলে একবারে ফসল সব ডুবে গেছে, নষ্ট হয়ে গেছে। তেলেঙ্গা, মেদি, দুর্গা, হাতকুরিয়া, তেলেঙ্গা ডুবে গেছে। এ বিষয়ে আমাদেরকে আরো জানাবেন নেত্রকোনা থেকে এখন সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসাইন। কামাল, পানিতে লোকালয় আর ফসলের কতটা ক্ষতি হলো? যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কি কোনো সহায়তা দেওয়া হচ্ছে? শাওন, নতুন করে কিন্তু লোকালয়ে পানি ঢুকছে না। আমি যদি দেখানোর চেষ্টা করি, এটি বারহাট্টা উপজেলার কংস নদী, যেটা ফকির বাজার অঞ্চলে আমরা দাঁড়িয়ে আছি। নদীটার অবস্থা যদি দেখেন যে পাড় থেকে এখনো প্রায় 3 ফিট নিচে পানি আছে, ফলে 3 ফিট উপরে উঠলে
তারপরে পার অতিক্রম করে মানুষের বাড়ি ঘরে উঠতে পারে। আর ফসলের যে বিষয়টি বলছেন, ফসল কিন্তু হাওর অঞ্চলে যেগুলো প্রথম দফায় যেগুলো তলিয়ে গেছিল, সেই তলিয়ে যাওয়া ফসল পানির নিচে আছে এবং নষ্ট হয়ে গেছে, যেগুলোর ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ করছেন জেলা প্রশাসন এবং তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্তদের মধ্যে সরকারের ঘোষিত যে ভর্তুকি সহায়তা দেওয়া হবে সেটা দেওয়ার প্রক্রিয়া চলছে। যে বাঁধটি ভেঙেছে, সেই বাঁধটি ভাঙার কারণে যে হাওর গুলোতে পানি ঢুকছে, সেই হাওর গুলোর ফসল কিন্তু গত 2-3 দিন আগেই কাটা শেষ হয়ে গেছে। উঁচু এলাকা যেগুলো আছে, বৃষ্টির জলাবদ্ধতা এবং পানির চাপে যে পানিটা বাড়ছে, সেই পানি বৃদ্ধির কারণে উঁচু এলাকাগুলোতে কিছু পানি ঢুকছে, যেগুলো ফসল তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেগুলো দ্রুত কাটছেন কৃষকরা। এবং পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসন থেকে বলা হয়েছে যে এই ফসলগুলো দ্রুত কাটার জন্য, এবং সেই ফসলের হারও কিন্তু একেবারেই কম, 5 থেকে 10 ভাগ হতে পারে। আর এমনি প্রশাসন থেকে যে বিষয়টি জানিয়েছে আমাদেরকে, এই পর্যন্ত আগের যে জলাবদ্ধতা এবং পাহাড়ি ঢলে প্রায় 22,000 হেক্টর জমির ফসল ক্ষতি হয়েছিল, যেগুলো প্রায় 370 কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। শাওন। কামাল, ধন্যবাদ আপনাকে। সাপ্তাহিক ছুটির দিনে দেশের বিভিন্ন গবাদি পশুর হাটে বেড়েছে ব্যাপারীদের আনাগোনা, তবে বেচাকেনা এখনো তেমন জমেনি বলছেন বিক্রেতারা। ক্রেতারা দরদাম যাচাই করে দেখছেন। দেশি মাঝারি গরুর চাহিদা বেশি। উত্তরাঞ্চলের হাটগুলোতে বিক্রেতারা ছোট আকারে গরুর দাম হাঁকছেন 70,000 থেকে 1 লাখ টাকা। মাঝারি সাইজের গরু 1 লাখ থেকে 1.5 লাখ, আর বড় গরুর দাম চাওয়া হচ্ছে 2 লাখ থেকে 3.5 লাখ টাকা। পুরো দমে জমে না উঠলেও শিগগিরই বেচা বিক্রি বাড়বে বলে জানিয়েছেন ইজারাদার। দর্শক, এ পর্যায়ে একটু নওগাঁর খবর জেনে নিতে চাই। সহকর্মী শফিক ছোটন এখন যুক্ত হচ্ছেন। শফিক, হাটে কোরবানির পশু সরবরাহ কেমন দেখছেন? আজকে সকাল থেকেই বিভিন্ন অঞ্চল থেকে, বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর এবং জয়পুরহাট থেকে ব্যাপারীরা তাদের গবাদি পশু নিয়ে এসেছিল এখানে, এবং বেচাকেনা এই মুহূর্তে শুরু হয়েছে। আমি কিছুক্ষণ আগে হাটের ভেতর থেকে ঘুরে এসেছি, দেখলাম যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা এসেছিলেন। তারা মোটামুটি 1 লাখ থেকে 1,30,000, 1.5 লাখ টাকার মধ্যেই বেচাকেনাটা বেশি করছে, এবং তাদের পছন্দের গরুগুলো আসলে এরকমই। এর বাইরে যারা কুরবানি দেবেন, স্থানীয় পাচ্ছেন, তারা কিন্তু এসে তাদের পছন্দের গবাদি পশু কিনছেন। তবে দাম নিয়ে যদিও বা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। খামারিরা বলছেন এবছর গরু পালনের খরচ বেড়েছে, সেই তুলনায় ব্যাপারীরা দাম হাঁকছেন না, দাম বলছেন না, কম দামে ছেড়ে দিতে হচ্ছে, এবং প্রতিটি গরুতেই আসলে 10 থেকে 30,000 টাকা পর্যন্ত কম বলা হচ্ছে, এমনকি খামারিদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। আর অন্যদিকে কিন্তু যারা ব্যাপারী রয়েছেন তারাও বলছেন যে যদিও সরবরাহ বেশ ভালো, কিন্তু বিশেষ করে ঢাকা, চট্টগ্রামে এখনো কুরবানির বাজার জমে ওঠেনি এবং ক্রেতা তৈরি হয়নি। ক্রেতারা হাটগুলোতে আসতে শুরু করেনি, যার কারণেই চাহিদা কিছুটা কম। এই কারণে তারা বেশি দরে কিনতে পারছেন না, এবং তারা বলছেন যে পর্যাপ্ত পরিমাণে দেশীয় পালিত গরু তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এবং বেচা কেনা হচ্ছে। সব মিলে বলা যায় কোরবানির হাটটা যেহেতু পাচ্ছেন না, এবং তারা বলছেন যে পর্যাপ্ত পরিমাণে দেশীয় পালিত গরু তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এবং পর্যন্ত দেখবো যে এই গবাদি পশুগুলো চাহিদা মোতাবেক আসলে সেই চাহিদা পূরণ করতে পারবে। দেশে যে পরিমাণ গবাদি পশুর চাহিদা তৈরি হয় প্রতি বছর কুরবানি, সেই পরিমাণ চাহিদা পূরণ করার মতো কিন্তু দেশীয় গরু রয়েছে, যার কারণে বিদেশ থেকে আমদানি করতে হবে না, এমনকি কিন্তু অভিমত যারা আমাদের আছেন, ব্যাপারী আছেন, তারা যথেষ্ট পরিমাণ দেশীয় গবাদি পশু। শফিক, অনেক ধন্যবাদ আপনাকে। কোরবানির জন্য কুষ্টিয়ায় ছোট বড় মিলিয়ে প্রায় 19,000 খামারে প্রস্তুত করা হয়েছে 2 লাখের বেশি গবাদি পশু। খামারিদের দাবি, প্রাকৃতিকভাবে লালন পালন করায় এখানকার গবাদি পশুর আলাদা চাহিদা রয়েছে। খাদ্যের দাম বৃদ্ধি সহ পার্শ্ববর্তী দেশ থেকে গরু আসলে ন্যায্য দাম না পাওয়ার শঙ্কা খামারিদের। তবে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। কুষ্টিয়ার মিরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের কৃষক জাহিদ হোসেন গত 2 বছর সন্তানের মতো পালন করেছেন এই গরুটি। বর্তমানে ওজন প্রায় 400 কেজি। তবে আসন্ন ঈদে চাহিদা অনুযায়ী দাম পাওয়া নিয়ে শঙ্কায় তিনি।
এক হলো চোর ডাকাতির ভয়, দ্বিতীয় খাদ্য খোরাকির দাম বেশি, দ্বিতীয় যদি আবার এই ভারতের গরু যদি ঢোকে তাহলে তো চাষি শেষ। ঈদুল আজহার সময় ঘনিয়ে আসায় জেলার ছোট বড় খামারগুলো ঘুরে দেখছেন ক্রেতারা। ঝামেলা এড়াতে আগেভাগে নির্ধারণ করছেন পছন্দের পশু। খামার মালিকরাও দিচ্ছেন বাড়তি সুবিধা। কিছু কিছু স্থানে 550 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে লাইভ ওয়েটে। এখানে নিরিবিলি পরিবেশ, সুন্দর করে সাজানো আছে, গরুগুলো দেখে সুবিধা আছে। সবই দেশি জাতের গরু, আমরা দেশীয় পদ্ধতিতে আমরা খাওয়াই। অনেকে আইসে আপনার গরু বায়না করে থুয়ে যাচ্ছে, আপনি ঈদের দিন পর্যন্ত নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি আমার এই জায়গা আছে। ভিন্ন চিত্র কোরবানির পশুর হাটে। ব্যাপারীরা আকাশচুম্বী দাম হাঁকলেও ক্রেতারাও খুঁজছেন সাধ্যের মধ্যে। গতবার যে কিনেছি তার চেয়ে ডবল দাম, খুব বেশি গরু বেচার বেশি দাম, আর কিছু হচ্ছে না। বাজার ভালো না হইলে 20 টাকাতে আরো দেশে বাড়ি যাচ্ছে। ওই জন্য তাই হচ্ছে, লজ যাচ্ছে। এই গরু তো 76 কিনা, 72 73 দাম হচ্ছে। এদিকে পার্শ্ববর্তী দেশ থেকে গরু অনুপ্রবেশ নিয়ে দুশ্চিন্তায় স্থানীয় খামারিরা। বিজিবি বলছে এরই মধ্যে সীমান্ত এলাকায় টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে নজরদারি। যেখানে কাঁটাতার আছে 29 কিলোমিটারের মতো জায়গা, ওদিক দিয়ে গরু আসার আসলে কোনো অপশনই নাই। বাকি যে 17 কিলোমিটার আছে এটাও আসলে নদী বেষ্টিত। এদিক দিয়ে রাস্তাটা এত দুর্গম যে এখান দিয়েও আসলে গরু পাচারকারীরা গরু নিয়ে আসাটা নিয়ারলি ইম্পসিবল। কুরবানিকে সামনে রেখে ডেফিনেটলি আমাদের সতর্কতা তো আরও বাড়ানো হয়েছে আমাদের সাইড থেকে। এবছর জেলার 19,000 খামারের প্রস্তুত 2 লক্ষাধিক গবাদি পশু, যা স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হবে দেশের বিভিন্ন প্রান্তে। এরই মধ্যে সকল ব্যবস্থা গ্রহণ করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর। প্রত্যেকটা হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে। কুরবানির পশু উৎপাদন সম্পর্কে জ্ঞান রয়েছে এবং তারা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়, প্রাকৃতিক পদ্ধতিতে এগুলো প্রস্তুত করে, লালন পালন করে। মানুষের একটা এই সম্পর্কে একটা জ্ঞান রয়েছে জন্য কুষ্টিয়ার গবাদি পশুর উপর কুরবানির সময় বেশি একটা থাকে। কোরবানির পশুর হাটে সতর্কতার সাথে বেচাকেনা করার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন। প্রাকৃতিক উপায় লালন পালন করার কারণে দেশ জুড়ে আলাদা চাহিদা রয়েছে এ জেলার পশুর। ইতিমধ্যে জমে উঠেছে কুষ্টিয়ার বাজারগুলো। এখানে অনেকে দরদাম করে ক্রয় করছেন তাদের পছন্দের পশু। আর কয়েকদিন পরেই কোরবানির ঈদ উপলক্ষে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যেই উৎসর্গ করবেন এসব প্রিয় পশুদের। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। বরিশাল, সিলেট ও ময়মনসিংহে হাম উপসর্গে আজও 3 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে রোগীদের অনেকেই নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন, ফলে পরিস্থিতি আরও উদ্বেগজনক। টিকা দেওয়ার কার্যক্রম জোরে সোরে চললেও কমেনি ছোঁয়াচে রোগটির প্রাদুর্ভাব। নগর থেকে গ্রাম ছড়িয়ে পড়ছে সবখানে। রাজধানীর মহাখালীতে ডিএনসিসি হাসপাতালে ঢাকার আশপাশের এলাকা থেকে হামে আক্রান্ত রোগী আসা অব্যাহত রয়েছে। রোগীর স্বজনরা জানিয়েছেন, স্বাভাবিক জ্বর নিয়ে শিশুদের ভর্তি করানো হলেও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। এই হাসপাতালে এখনও 450-র উপর রোগী ভর্তি আছে। আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। শিশুদের পাশাপাশি বয়স্করা ভর্তি আছেন হাসপাতালে। হামের টিকা দিয়েছিলাম 3 তারিখে, পরে 5 তারিখ থেকে সংক্রমণ বিধি আমরা বুঝতে পারছি। আমরা হসপিটাল নিয়ে আসতে আজকে 3 দিন হয়েছে আর কি। ওর প্রথম জ্বর গেছে 1 সপ্তাহ, তারপরে মিটফোন নিছি, পরে একটু ভালো হয়েছে, বাসায় নিয়ে গেছি। তারপর 2 দিন পরে আবার এই যে জ্বর কমে না, তারপরে হঠাৎ দেখি শরীরে জানি কি উঠছে। দর্শক, হাম পরিস্থিতির খোঁজ খবর রাখছেন আমার সহকর্মীরা। একটু তাদের কাছে যেতে চাই। শুরুতেই মহাখালী ডিএনসিসি হাসপাতালে আছেন আহমেদ রেজা, যাব তার কাছে। রেজা, হাসপাতালের পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? আজকে তো স্বাস্থ্যমন্ত্রী যাবার কথা রয়েছে, বিস্তারিত জানতে চাই। শাওন, হাসপাতালের পরিস্থিতি এইখানে সকাল থেকেই আসলে বেশ আমরা দেখেছি সরগরম অবস্থা, অর্থাৎ রোগী আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। সেই রোগীদের উপস্থিতি আমরা দেখেছি, বিশেষ করে শিশুদের উপস্থিতি, এবং ঢাকার উপকণ্ঠ থেকে সেই রোগীদের উপস্থিতি আরো আমরা বেশি দেখেছি। যদি এলাকাগুলোর অঞ্চলগুলোর নাম বলতে হয়, সেটি আসলে সাভার, একই সাথে মানিকগঞ্জ আমরা দেখেছি, বিক্রমপুর থেকেও কিন্তু এসেছেন, অর্থাৎ মুন্সিগঞ্জ থেকেও কিন্তু অনেকেই এসেছেন, এবং নারায়ণগঞ্জের এই অঞ্চল থেকেও কিন্তু অনেক রোগী এসেছেন, যারা আসলে শিশু নিয়ে এসেছেন। এবং একই সাথে দেখছি শুধুমাত্র শিশু না, বড়রাও কিন্তু এই হামে আক্রান্ত হচ্ছেন। এবং এই অর্থাৎ মহাখালীর ডিএনসিসি যে কোভিড হাসপাতালটিতে, সেটিতে প্রায় 450-র উপর রোগী ভর্তি রয়েছে, যার মধ্যে 30 থেকে 40 জনের মধ্যে কিন্তু যে প্রাপ্তবয়স্ক রোগী ভর্তি হয়েছে, বিভিন্ন বয়সী তারা রয়েছেন। চিকিৎসকরা জানাচ্ছিলেন মূলত এখনো যে রোগ প্রতিরোধ ক্ষমতার যে
উন্নয়ন, বিশেষ করে শিশুদের হামের টিকা না দেওয়ার ফলে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আসলে পড়ে গিয়েছিল সেটি আসলে উন্নয়ন ঘটার জন্য একটু সময় লাগবে। কেননা আপনি জানেন যে 20 তারিখ থেকে হামের টিকা দেওয়া শুরু হয়েছে গত মাসের 20 তারিখ থেকে, ফলে সেটি 3 থেকে 4 সপ্তাহ সেই যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ঘটাবে সেটির জন্য প্রয়োজন হবে। সেটি আসলে করা গেলে অর্থাৎ এই মাসের শেষ নাগাদ সেই যে হামের আক্রান্তের প্রাদুর্ভাব সেটি আসলে কমতে পারে বলে বিশেষজ্ঞের বা এখানকার যারা চিকিৎসক রয়েছেন তারা আসলে বলছেন। তবে হামে আক্রান্ত হলে আক্রান্তদেরকে নিয়ে আতঙ্কগ্রস্ত না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলবার জন্য তারা একটি বিনীতভাবে অনুরোধ কিন্তু জানিয়েছেন। শাওন, রেজা, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার একটু মৌলভীবাজারের খবর জানবো। সেখানে আছেন আফরোজ আহমদ। আফরোজ, জেলায় হামের অবস্থা কেমন দেখছেন? রোগী আশা কি আগের চেয়ে কমেছে? কি পরিস্থিতি এখন? আসলে যে এখানকার যে হামে যে আক্রান্ত এবং যারা আসছেন আসলে সেটা আশঙ্কাজনক বলা যাবে না। তবে এখানে সমস্যা যেটি সেটি হচ্ছে নমুনা পরীক্ষার যে দীর্ঘসূত্রিতা। কারণ আপনি জানেন যে স্থানীয়ভাবে এখানে নমুনা পরীক্ষা করা হয় না। এবং আফরোজ আমাদেরকে মৌলভীবাজারের পরিস্থিতি দেখাচ্ছিল, আমরা দেখছিলাম আসলে সেখানেও একইভাবে হাম আক্রান্ত রোগীর উপস্থিতি দেখতে পাচ্ছিলাম আমরা। যাচ্ছি আমার হাতে থাকা পরের সংবাদটিতে। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের 5 জনের কেউ আর বেঁচে নেই। স্বামী সন্তানদের পর মারা গেছেন গৃহবধূ সাইমাও। সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর আগে একে একে প্রাণ হারান মোহাম্মদ কালাম, 3 সন্তান মুন্না, মুন্নি ও কথা। গত 10 মে ফতুল্লার ভুইগড় গিরিধারা এলাকায় 8তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে গ্যাস লাইনের লিকেজের কারণে বিস্ফোরণ হয়। দগ্ধ হন পরিবারের 5 জন সদস্য। তাদেরকে রাজধানী জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করে স্থানীয়রা। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় একই পরিবারের এই 5 সদস্যের। রাজধানী শাহবাগে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন। শুক্রবার দুপুরে বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে এই মানববন্ধন হয়, যাতে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এবং তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার তাদের পুনর্বহালের আশ্বাস দিলেও কোনো ব্যবস্থা নেয়নি। বর্তমান সরকার বিডিআর হত্যাকাণ্ডের সঠিক তদন্তের পাশাপাশি চাকরি ফিরিয়ে দেবে, এমনটাই তাদের প্রত্যাশা। মানববন্ধন থেকে 2009 সালে 57 জন সেনা অফিসার এবং 8 জন বিডিআর সহ মোট 74 জন হত্যার বিচারের দাবি জানান ভুক্তভোগীরা। 54টা ইউনিটে হাজার হাজার বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। তাদেরকে দ্রুত সকল প্রকার ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। বয়স হিসাবে এখন আমার 1.5 বছর চাকরি আমি আছে, আমাকে বাধ্যতামূলক অবশ্যই বিনা অপরাধে মানবিক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মাধ্যমে আমাদের এই আকুতি পেশ করতে চাচ্ছি। আমরা অসহায়, আমরা নিরীহ, আমাদের উপর জুলুম করা হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা বিষয়ে আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ওয়াশিংটন ডিসিতে মার্কিন জ্বালানি বিভাগে এই সমঝোতা স্মারকটি সই হয়। যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানি সেক্রেটারি ক্রিস রাইট এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সই করেন সমঝোতা স্মারকে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এই সমঝোতা স্মারক সাশ্রয়ী মূল্য, সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতার উপর ভিত্তি করে জ্বালানি উৎসের বিকল্পগুলোকে বৈচিত্র্যময় করবে। এর মধ্য দিয়ে বাংলাদেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির প্রচেষ্টায় অবদান রাখবে এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তর জ্বালানি সহযোগিতার নতুন পথ উন্মোচন করবে। গুটি আম গাছ থেকে নামানোর মধ্য দিয়ে রাজশাহীতে শুরু হয়েছে মৌসুম। সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে চাষিরা গুটি বা স্থানীয় জাতের আম নামানো শুরু করেন। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী 22 মে থেকে গোপালভোগ, 25 মে থেকে রানী পছন্দ ও লক্ষণভোগ এবং 30 মে থেকে হিমসাগর বা ক্ষীরসাপাত বাজারজাত করা যাবে। এছাড়া 10 জুন থেকে ল্যাংড়া ও বানানা ম্যাঙ্গো, 15 জুন থেকে আম্রপালি, ফজলি সংগ্রহের অনুমতি থাকবে। নির্ধারিত সময়ের আগে আম বাজারজাত করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন জেলা প্রশাসন। আজকে থেকে ধরেন আটটি আমরা ভাঙবো, আষাঢ়ের লেগে ভাঙবো। এখন ধরেন আম পাকতে লাগেনি, আটে আম একটু নষ্ট হয়ে যাচ্ছে। এই একটা পাহাড়ি লোক না 8 রূপে আমরা এই আমরা আষাঢ়ে বিক্রি করার জন্য ভাঙছি। 900 টাকা মন বলেছে, বাজারে নিয়ে যা ম্যাপি দিয়েছি, চলে লগর টাকা চলে আসবো। গুটি আমের বাজার হচ্ছে আপনার 1000 থেকে 1100 টাকা, ভালো একটু যদি হয় তাহলে 1200-1300 টাকা। শিশু কিশোররা শহরকে পরিচ্ছন্ন রাখতে নেমেছে
ব্যতিক্রমী উদ্যোগে রাজধানীর গুলশান ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় পরিচ্ছন্নতা অভিযানে। আয়োজকরা বলছেন, শিশুদের মধ্যে নাগরিক দায়িত্ববোধ, পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতেই এই আয়োজন। ছুটির সকালটা একটু অন্যরকম রাজধানীর গুলশান সোসাইটির শিক্ষার্থীদের জন্য। নিজ প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখার অভিযানে নেমেছে তারা। বিভিন্ন সড়ক, অলিগলি আর উন্মুক্ত স্থানে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করছেন শিশু কিশোররা। অভিজাত এই এলাকার ক্ষুদে বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় এই কর্মসূচিতে। শৈশবেই পরিচ্ছন্নতা ও নাগরিক দায়িত্ব সম্পর্কে হাতে কলমে শিক্ষা দিতে এমন আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজকের যে এই উদ্যোগ, সেখানে আমি আমার মেয়েকে নিয়ে এসেছি। একটুখানি হলেও আমার মেয়ের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে। এটাতে বাসাতেও ওর কাজ করার ইন্সপিরেশনও বাড়বে, বা নেচার যেমন পরিষ্কার রাখার জন্য যে একটা উৎসাহ বাড়বে, এটা অবশ্যই খুবই অ্যাপ্রিশিয়েবল। আমি একজন স্কুলের প্রিন্সিপাল হিসেবে তো অবশ্যই এটা মনে করি যে এটা স্কুলের প্ল্যাটফর্ম থেকেই শেখানো উচিত। বড় হয়ে তো অলরেডি আমাদের মাইন্ডসেট হয়ে গেছে, তখন অভ্যাস চেঞ্জ করা খুবই কঠিন ব্যাপার। ব্যতিক্রমী এই উদ্যোগে খুশি অভিভাবক ও শিশুরা। তারা বলছেন, নিজের শহর ও এলাকা পরিষ্কার রাখার দায়িত্ব সবার। সবাই সচেতন হলে গড়ে তোলা সম্ভব পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ। সবসময় পরিষ্কার করবেন, যাতে আমাদের এনভায়রনমেন্ট পরিষ্কার থাকে আর নোংরা যাতে না হয়। আমরা চাই যাতে আমাদের এনভায়রনমেন্ট ক্লিন থাকে। আমরা যদি আমাদের পরিবার ক্লিন করি, তাহলে আমাদের সব পরিবেশ ভালো হবে, আমরা ভালো এয়ার ব্রিথ করতে পারবো, আমাদের সবার মিলেই ভালো লাগবে। সব কিছু ক্লিন রাখা উচিত, তাহলে আমাদের জীবনও ভালো যাবে, আমাদের পৃথিবীও সুন্দর হবে। আমাদের বাচ্চাদের আমরা একটা এনভায়রনমেন্ট দিতে পারছি, শেখাতে পারছি, এটার জন্য আমি গুলশান সোসাইটির কাছে খুবই কৃতজ্ঞ। আয়োজকরা জানান, শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি এবং পরিচ্ছন্ন নগর গড়ার বার্তা ছড়িয়ে দিতেই এই আয়োজন। আজকে যে বাচ্চাটা জানবে যে পার্ক পরিষ্কার করতে হয়, নিজের দায়িত্ব নিজেকে নিতে হয়, সে গিয়ে কালকে বলবে যে না, গাড়ি থেকে রাস্তায় ময়লা ফেলা যায় না, রাস্তায় ময়লা ফেলে সে তুলে নিবে। সে প্রশ্ন করবে যে আপনার রাস্তার মধ্যে এত ময়লা কেন। সে প্রশ্ন করবে যে এই যে চারিদিকে যে বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলা শেষ কোথায়। কিন্তু এটা শুরু কিন্তু এখন থেকে হতে হবে। আমরা যেটা শুরু করতে না পারি, তাহলে সেটা শেষ হবে না। সেই উদ্যোগটা নেওয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা। গুলশানকে আদর্শ ও পরিচ্ছন্ন মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এমন কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। গ্রীষ্ম কি কেবলই খরতাপ আর ক্লান্তির মৌসুম? অনেকের ধারণা তাই। বিশেষত নগরবাসীর কাছে প্রকৃতির বদল খুব একটা ধরা পড়ে না। আড়ালে রয়ে যায় এই ঋতুর গহীন রঙিন পর্ব। রাজধানীর ঘিঞ্জি সড়ক, মহল্লা আর আবাসের ফাঁকে যদিও বা একচিলতে আকাশ কোনো মতে ধরা দেয়, কিন্তু জারুল, সোনালু আর বকুলের রং ঘ্রাণ অধরা রয়ে যায়। পরিচয় হয় না বেশিরভাগ ফুলের সাথেই। সহকর্মী শওকত মঞ্জুর শান্ত সেই জৌলুসপূর্ণ নিসর্গের খোঁজ নিয়েছেন। ছবি তুলেছেন জিহাদ ইসলাম ও মাহফুজ মিঠু। মাথার উপর প্রখর সূর্য আর পায়ের নিচে তপ্ত বিটুমিনে যান্ত্রিক শহরে ওষ্ঠাগত প্রাণ। গ্রীষ্মের এই দহন জ্বালা ধরায় পোড়া চোখে। হঠাৎ পথ চলতে থমকে যেতে হয় প্রকৃতির আলপনার হাতছানিতে। কৃষ্ণচূড়ার আগুন রাঙা সাম্রাজ্যে রাধাচূড়ার উজ্জ্বল অনুপ্রবেশ সহজেই ধরা দেয় নজরে। পথিকের মতো মৌমাছিও কনকচূড়া আর সোনালুর রঙে বিমোহিত। রঙের এই ক্যানভাসে আঁচড় দিতে বাদ যায় না তিলোত্তমার চঞ্চলতম প্রাণ। কৃষ্ণচূড়া যখন ফুটে তখন অসম্ভব ভালো লাগে। যেমন আজকে অনেক দিন ধরে আমরা প্ল্যান করছি যে আসবো, আমাদের বাচ্চাকে স্কুলে দিয়ে আসছি। গ্রীষ্ম যেন পটে আঁকা ছবি। কখনো চোখ আটকে যায় জারুলের বেগুনি মায়ায়, নীলাভ প্রশান্তি ছড়িয়ে দেয় নীলকণ্ঠ বা জ্যাকারান্দা। বাগানবিলাসের ঘন উল্লাস, নাগরিকের এফোর ওফোর করা উচ্ছ্বাস, কোথাও রক্তরাগের গাঢ় লাল আবিরকেও হার মানায়। আবেশ মাখা বিকেল হারিয়ে যায় লাল সোনালুর দীপ্তিতে।
এত ফুল যে গ্রীষ্মকালে ফোটে, এতগুলো ফোটে জানতাম না। আর নাম অনেকবার আব্বুর কাছে শুনেছি, শেখার চেষ্টা করেছি, মনে থাকে না, এত ভ্যারিয়েশনস। গ্রীষ্মের এই সৌন্দর্য শুধু রঙে নয়, মিশে আছে সুবাসেও। বেলা শেষে বাতাসে ভেসে বেড়ায় বকুলের কোমল ঘ্রাণ, বেলির স্নিগ্ধতা, মাধবীলতার বেনি পাকানো সৌন্দর্য, কাঠমালতির এলিয়ে পড়া শুভ্রতা কিংবা চন্দ্রপ্রভার নির্মল উপস্থিতি কোণে দেখার আলোর মতোই মনটা আকুল করে তোলে। অনেক ধরনের গাছের মধ্যে সারি সারি ফুল ফুটে আছে, ভালোই লাগে। প্রাকৃতিক সৌন্দর্যটা যেরকম মানুষের মনও অনেক ভালো করে, প্লাস মানুষ এসে এখানে একটু বিনোদন নেয়, ছবি তোলে। সাদা কিংবা গোলাপি, নীরবে সেজে থাকা এক আতরলোবান কাঠগোলাপ, স্পাইডার লিলির ভিন্ন গড়ন কিংবা তিলোত্তমা ফুলের সৌন্দর্য ধরা দেয় ভিন্নভাবে। শহুরে হিজল ফুল জলাধার না পেলেও লাল গালিচা বিছিয়ে দেয় সড়কের ধারে। অকাল কদমের মুগ্ধতায় গাছের ছায়ায় বিশ্রাম খোঁজে ক্লান্ত পথিক। জলবায়ু পরিবর্তনজনিত যে ঘাত, সেই ঘাত থেকে রক্ষা করার জন্য কিন্তু আমাদের প্রচুর পরিমাণে বৃক্ষ লাগানো উচিত, প্রযোজনের সুযোগ করে দেওয়া উচিত, তারপর আসলে বীজ সংরক্ষণ করা উচিত এবং কি করে আসলে সংরক্ষণ করা যায় সেজন্য একটা সমন্বিত কর্মসূচিও নেওয়া উচিত। এই শহরই ঠিকানা হয়ে গেছে সুবাবুল ফুলের। কমলা রঙের ফুলে ভরে না উঠলে কেউ তাকায় না বিপন্ন অশোক গাছের দিকে। সেই কবে গ্রাম ছেড়ে আসা সর্বজয়ার আর ফেরা হয়নি সে করে। এভাবে গ্রীষ্মের ফুলের তালিকা দীর্ঘ হয়েছে এই শহরে। গ্রীষ্মকে আমরা অনেকেই অনেক বেশি তাপ অথবা কষ্টের ঋতু হিসাবেই মনে করি, যদিও এই সময়ে প্রকৃতি সবচেয়ে বেশি রং ছড়ায়, সবচেয়ে বেশি ফুল ফোটায়। গাছে গাছে প্রতিটি ফুল আমাদের মনে করিয়ে দেয় বাংলার গ্রীষ্ম রুক্ষতার আড়ালে অনন্য এক সৌন্দর্যের প্রতিচ্ছবি। বাংলার প্রকৃতি বলে দেয় সব ঋতুরই আলাদা সৌন্দর্য আছে যদি তাকিয়ে দেখার চোখ থাকে। শওকত মজুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের অবস্থান অভিন্ন। প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিতীয় দফা বৈঠক শেষে কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আরও জানান, দুদেশের মধ্যে অসাধারণ কিছু বাণিজ্যিক চুক্তি হয়েছে যাতে লাভজনক হবে উভয় পক্ষ। এদিকে স্বাগতিক দেশের রাষ্ট্রপ্রধানদের দাবি অনন্য উচ্চতায় পৌঁছেছে দ্বিপাক্ষিক সম্পর্ক। মধ্যাহ্নভোজ শেষে এরই মধ্যে দেশের পথে রওনা হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ও তার প্রতিনিধি দল। সকালে চীনের ঐতিহ্যবাহী ঝংনান হাই পৌঁছায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহর। দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেন দুদেশের সীমিত সংখ্যক প্রতিনিধি। রুদ্ধদ্বার আলোচনায় সাংবাদিকদের প্রবেশও সীমিত করা হয়। চা চক্রের মাধ্যমে শুরু হয় আলোচনা। এদিন ট্রাম্প ও জিনপিং এর 1-to-1 বৈঠক হয়। মার্কিন প্রেসিডেন্ট প্রশংসায় ভাষান শিকে বিস্তারিত না জানালেও ট্রাম্পের দাবি উভয় পক্ষের মধ্যে অসাধারণ কিছু বাণিজ্যিক চুক্তি হয়েছে। অসাধারণ এই সফরে ভালো কিছু হয়েছে, বেশ কিছু বাণিজ্যিক চুক্তি হয়েছে যা উভয় দেশের জন্যই চমৎকার। শির ব্যক্তিত্বকে অত্যন্ত শ্রদ্ধা করি, পরস্পরকে এক যুগ ধরে চিনি, নিঃসন্দেহে এটা দীর্ঘ সময়। আমরা এমন অনেক সমস্যার সমাধান করেছি যা অন্যরা পারত না। আমাদের সম্পর্ক খুবই দৃঢ়। ইরান ইস্যুতেও ফলপ্রসূ আলোচনা হয়েছে জানান ট্রাম্প। তার দাবি, যুদ্ধ বন্ধের বিষয়ে চীন ও যুক্তরাষ্ট্রের অবস্থান প্রায় অভিন্ন। ইরান নিয়েও আলোচনা হয়েছে, কিভাবে যুদ্ধের অবসান ঘটানো যায় সে ব্যাপারে দুদেশের অবস্থান প্রায় একই। চায় না তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক, হরমুজ প্রণালীও খোলা রাখতে চায়। ট্রাম্পের সফরকে যুগান্তকারী আখ্যা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট। বলেছেন উপহার হিসেবে চীনা গোলাপের বীজ পাঠাবেন যুক্তরাষ্ট্রে। ট্রাম্পের সফরটি ঐতিহাসিক ও যুগান্তকারী। একটি নতুন দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থাৎ কৌশলগত স্থিতিশীলতার একটি গঠনমূলক সম্পর্ক স্থাপন করা হয়েছে। একে মাইলফলক সফর বলা যেতে পারে। আলোচনা শেষ হয় মধ্যাহ্নভোজের মাধ্যমে। এর আগে ট্রাম্পকে ঝংনান হাই ঘুরে দেখান শি। বহুল আলোচিত সফর শেষে এখন বাড়ির পথে মার্কিন প্রেসিডেন্ট। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে শনাক্ত হয়েছিল সন্দেহভাজন ড্রোন তৎপরতা, যার জেরে দেশটিতে জারি করা হয় জরুরি সতর্কতা। এক নির্দেশনায় নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, এমনকি মোতায়েন করা হয়েছিল যুদ্ধবিমানও। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে দাবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। জানায় এসব ড্রোন তৎপরতা এখন আর কোনো হুমকি তৈরি করছে না, নাগরিকরা স্বাভাবিক চলাফেরা করতে পারবে বলেও জানায় মন্ত্রণালয়। 3 ঘণ্টা স্থগিত থাকার পর পুনরায় কার্যক্রম শুরু হয়েছে হেলসিঙ্কির বিমানবন্দরেও। পূর্ব জেরুজালেমের উপর নিজেদের আধিপত্য ধরে রাখতে ব্যাপক আয়োজনে জেরুজালেম ডে উদযাপন করল ইসরায়েলিরা। বৃহস্পতিবার বিশাল মিছিলে অংশ নেয় হাজার হাজার ইহুদি। আরবদের বিরুদ্ধে দিতে থাকে আপত্তিকর উস্কানিমূলক স্লোগান। এমনকি ফিলিস্তিনিদের উপর চড়াও হয় অনেক উগ্র ইসরায়েলি, মারধর ও হয়রানি করে তাদের। প্যারেডে অংশ নেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরও। আরবদের মৃত্যু কামনা আর হুমকি দিয়ে চলছে একের পর এক স্লোগান। এভাবে দখলকৃত পূর্ব জেরুজালেমের মাটিতে জেরুজালেম দিবস উদযাপনে মাতে ইহুদিরা। বৃহস্পতিবার বিশেষ এই দিন উপলক্ষে জেরুজালেমের পশ্চিম প্রাচীরে জড়ো হয় হাজার হাজার ইসরায়েলি জাতীয়তাবাদী। কড়া নিরাপত্তার মাঝে বিশাল ইসরায়েলি পতাকা হাতে মুসলিম কোয়ার্টারে মিছিল করে তারা, নেচে গিয়ে করে উদযাপন। শহর জুড়ে কয়েক হাজার পুলিশ মোতায়েন করে ইসরায়েলি কর্তৃপক্ষ, যাদের অনেকেই সজ্জিত ছিল দাঙ্গা নিয়ন্ত্রণের সরঞ্জামে। ওল্ড সিটির বাইরের ফিলিস্তিনিদের বাধা দিতে দামাস্কাস গেট এলাকায় ব্যারিকেড বসায় নিরাপত্তা বাহিনী। মিছিল শুরুর আগে দোকান বন্ধে বাধ্য করা হয় ফিলিস্তিনি ব্যবসায়ীদের। তবুও এক পর্যায়ে সহিংস হয়ে ওঠে কিছু উগ্র ইহুদি যুবক, চড়াও হয় ফিলিস্তিনিদের ওপর। হয়রানি ও মারধরের পাশাপাশি ভাঙচুর করে তাদের বিভিন্ন জিনিসপত্র। মিছিলের আগে আল-আকসা মসজিদ পরিদর্শন করেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। সেখানে দাঁড়িয়ে পতাকা হাতে ইসরায়েলপন্থী স্লোগান দিতে দেখা যায় কট্টর এই ডানপন্থীকে। পরে অংশ নেন প্যারেডেও। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখল নেয় তেল আবিব। পরে শহরটিকে নিজেদের সঙ্গে যুক্ত করার দাবি তোলে। সেই ঘটনা স্মরণেই প্রতিবছর জেরুজালেম ডে পালন করে ইসরায়েলিরা। তবে এই সংযুক্তিকরণকে স্বীকৃতি দেয়নি জাতিসংঘ সহ অধিকাংশ দেশ। তাদের মতে পূর্ব জেরুজালেম এখনও দখলকৃত এলাকা। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। আর এই ছিল দুপুরের বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।